চেয়ে নিচ্ছি আমার দেশে আসার জন্য। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারছেন, অনেক জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে, আবার অনেকগুলো জায়গায় আমাদেরকে অনিচ্ছা সত্ত্বেও যেতে হয়, আবার বলতেও হয়। যে কথাগুলো না বললেও নয়, সেগুলোর জন্য আবার অনেক জায়গায় যেতে হয়, বলতে হয়, কারণ জনগণের কাছে মেসেজটা অনেক সময় ক্লিয়ার হয় না। এই জন্য হয়তো যেতে হয়, বলতে হয়। আর বলতে হলে আমার আগেও বক্তা থাকে 2-4 জন, তাদেরকে তো আমি আর বন্ধ করতে পারি না, আমি দুঃখিত। তবে এটা ওনার মতো একটা ছোট গল্প আমি আরেকটা সময় অনেক দেরিতে গেছি, রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল, ওই সাইবুর রহমান সাহেবের মতো আমি ফিরে যাই আমি গেছি। সাইবুর রহমান সাহেব ধৈর্য কম, আমার কিছুটা ধৈর্য আছে, আমি গেছি অনেক দেরি। আমাকে বলছে এখন 4 বক্তৃতা শোনার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। উনি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন, উনি এখন করতে হবে আমার বক্তৃতার জন্য সবাই বসে আছে। এইটা আমি শুরুতে বললাম, এটা আমি মোটেই বিশ্বাস করি না, কারণ এখানে অনেক ভালো ভালো বক্তা আছে, আর এখানে যারা আছে আমি সবাই খুবই ভালো বক্তা, এবং আমার চেয়ে অনেক বেশি সুশিক্ষিত, অনেক বেশি জ্ঞানী ব্যক্তি ওনারা সবাই। সুতরাং ওনারা যা বলেছেন এরপরে আমার নিশ্চয়ই অত বেশি বলতে হবে না, আমি কিছু কথা বলবো। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য, আজকে জন্য। কাজী নজরুল ইসলাম আমাদের জীবনে, আমাদের পরিবার জীবনে একটা স্পেশাল বিষয় আছে ওনার সাথে, এটা হ্যাঁ একটা বিষয় আছে। উনি ওই আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমাদের মানে গ্রামে আমাদের বাড়িতে গিয়েছিলেন। তো আমার আম্মা বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু পাশাপাশি, আমার আম্মার দেশ আর আমাদের বাড়ি কাছাকাছি, পাশাপাশি সবাই। কাজী নজরুল ইসলাম আমরা সবাই ওনাকে ছিলাম কবি হিসাবে, উনি কবি, উনি প্রবন্ধ, উনি অনেক কিছু। কেউ হয়তো জানেন না আপনারা, উনি কিন্তু হাত দেখতেন, এটা হয়তো অনেকে জানেন না। হ্যাঁ, এটা উনি আমার আম্মার হাত দেখতেন, কাজী নজরুল ইসলাম আমার আম্মার হাত দেখেছে। আর আমার এক কাজিন, আমার ফুফুতো বোন, একই বাড়ি, তখন তো বিয়ে ফ্যামিলির মধ্যে অনেক বিয়ে শাদী হতো, তো আমার এক কাজিন ফুফুতো বোন ওনারা হাত দেখেছে পাশাপাশি। দুজনকে দুটা মন্তব্য করেছে। আমার আম্মা হাত দেখে বলতেছে, তুই রাজরানী হবি, তুই রাজরানী হবি, আরো কিছু কিছু বলেছে, বলছে। আর আমার ফুফুতো বোনের হাত দেখে বলেছে, এই মেয়েটাকে প্রথম যে প্রস্তাব আসবে বিয়ের জন্য, সেখানে বিয়ে দিবেন, প্রথম প্রস্তাবে বিয়ে না দেওয়াই বাঞ্ছনীয়, দেবেন না তার বলে না কেউ, প্রথম প্রস্তাব না দেওয়াই বাঞ্ছনীয়। তো আমার ব্যাপারটা তো যেহেতু আমার আম্মা তো আমার আব্বার জীবনে অনেক ভূমিকা পালন করেছে, পরিবারকে আমাদের একটা ইনস্টিটিউশন বলতে গেলে আমাদের জন্য সকলের জন্য। কিন্তু আমার যে বোনকে যে বলেছে প্রথম যে প্রস্তাব আসবে বিয়ে না দিতে, বিয়ে দিয়েছে, প্রথম প্রস্তাবে বিয়ে দিয়েছে, ওনার জীবনে অনেক কষ্ট ওনার জীবনে। আমরা সবাই এই জন্য এই কথাগুলো বুঝতে পারি কিভাবে কথাগুলি বলেন। উনি দুইটা হাত থেকে যে দুইটা কথা বলেছে 100% উনি ওই একটা কবিতা লিখেছেন, একটা কবিতাও লিখেছেন, কবিতাটা আমি ভুলে গেলাম, আমরা সবাই জানি আমাদের পরিবার কবিতা লিখেছেন। আর এর বাইরে কবি নজরুলের যে আমাদের বাঙালি মুসলমানের জীবন, বাঙালির জীবনে তার যে প্রভাব, তার লেখার যে একটা প্রভাব, এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন অনেক বড় বড় কবিরাও তাদের অবস্থান পরিষ্কার করে নেই, উনি পরিষ্কার ভাবে উনি ওনার অবস্থান পরিষ্কার করেছেন, জেল খেটেছেন, কারারই লৌহ কপাল, এটা তার ভোলার কিছু না। এটা হচ্ছে আজীবনের একটা কবিতা, গান আমাদের মনে গেঁথে আছে। শেখ হাসিনার আন্দোলনের সময় এটা আমরা কত গেয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন সবাই
এই গানটা আমরা অনেক গেয়েছি, কালা রইল বেগে ফল করে রইল। এবং এই যে সংগ্রামী চরিত্র বাঙালি মুসলমান তখনকার সময়, যেখানে পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে সাংস্কৃতিক একটা 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 ভিন্ন ছিল, মতামত ছিল, তো সেগুলো উঠে এসছে। এবং আমার মনে হয় আজকে আমি বেশি আনন্দিত, ওনাকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে ওনাকে সম্মান দেওয়া হয়েছে। উনি এখানে কবরস্থ হয়েছেন এবং খুব একটা ভালো জায়গায় কবরস্থ হয়েছেন। এবং ওনার সাহিত্য চর্চা ওইগুলোকে বোধহয় আমরা সেভাবে আনতে পারি। এটাই বোধহয় আমাদের বিফলতা, ব্যর্থতা। এটা আমরা পড়াই না, পড়তে চাই না, পরিবারও করে পড়ে না, স্কুলেও পড়ে না, সামাজিক ভাবে আলোচিত হয় না। সংস্কৃতিতে কোনো প্রভাব নেই, আমাদের সংস্কৃতির কোনো প্রভাব নেই। সত্যি কথা বলতে আমরা পারিনি। আমি শুধু একটা কথাই বলবো যে এটা আমাদেরকে এই বিষয়গুলোকে মনোযোগী হতে হবে। দেশ একটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। আজকে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ একটা নতুন পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তনের মধ্যে কিন্তু অনেক অংশের মধ্যে এগুলো আমাদের সংস্কৃতি কি হবে আগামী আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদেরকে নির্ধারণ করতে হবে। এবং এই জন্য বিএনপির মধ্যে আমি আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমাদের একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের নাম হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাদেশের যত সংস্কৃতি, বাংলাদেশের যত গান আছে, বাউল গান, পল্লী গান, যত গান আছে এখানে তো সঙ্গীত, আমরা এগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো। মেইন স্ট্রিমে নিয়ে আসবো। আমাদের জীবনে এগুলো যে এক সময় যে প্রভাব রাখতে এখন রাখে না, কারণ আমরা এটা মেইন স্ট্রিমিং করতে পারিনি। এবং এই গানগুলোকে আমাদের মেইন স্ট্রিমে আনতে হবে। এখানে যারা এই গানগুলো চর্চা করে, যারা এগুলোর সাথে কাজ করে, আমরা সবাইকে নিয়ে বলবো। এবং এইগুলোকে আপনারা দেখেন, কিন্তু এখন মিউজিক কিন্তু আন্তর্জাতিকভাবে মিউজিকের কোনো ভাষা নেই, মিউজিকের কোনো ভাষা নেই, কিন্তু মিউজিক অনেক কিছু কমিউনিকেট করে জনগণের কাছে, মানুষের কাছে, মানুষের মনে। আমাদের যে গানগুলো আমরা সেগুলোকে মেইনস্ট্রিম করতে পারি। আমাদের যে নাটক, আমাদের যে নিজস্ব নাটক, আমরা সেগুলোকে সাপোর্ট দিতে পারি। আমাদের যে গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে যারা আর্টিস্ট বলে, এদের এই যে তার জাতি থেকে শুরু করে, এটা কিন্তু আমাদের কালচারের একটা অংশ। কিন্তু আমরা কিন্তু এগুলোকে ইংরেজিতে বলে এগুলোকে মনিটাইজ করতে পারি, এগুলোকে মূল্যায়ন করতে পারি না। এগুলো কিন্তু মূল্য আছে, আন্তর্জাতিক ভাবে এগুলোর মূল্য আছে, আমরা করতে পারি না। আমাদের ফিল্মকে আমরা করতে পারি না, আমাদের নাটককে আমরা করতে পারি না, মিউজিককে করতে পারি না। এগুলো দুইটা ভ্যালু আছে, একটা তো আমাদের সংস্কৃতির ভ্যালু, আমাদের সংস্কৃতিতে এটার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ইতিহাস সংস্কৃতিতে। আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক প্রভাব। এখানে কিন্তু বিরাট একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। আপনি সিনেমা বলেন, থিয়েটার বলেন, মিউজিক বলেন, কামার কুমার, এদেরকে যদি আমরা ডিজাইন করে এদের প্রোডাক্টগুলো মূল্যায়ন করে এগুলোকে আমরা মনিটাইজ করি, ট্রেডেবল গুডস অর্থাৎ বাণিজ্যিক পণ্যে পরিণত করতে পারি, সারা বিশ্বে কিন্তু তাই হচ্ছে। আমরা কিন্তু করতে পারি। আজকের দিনে আমরা এই প্রজেক্ট আমরা নিতে চাচ্ছি। আমাদের সকলের সাথে কথা বলবো, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের সাথে কথা বলবো, আমরা মিউজিশিয়ানদের সাথে কথা বলবো, আমরা যারা নাটক করে তাদের সাথে কথা বলবো, আমাদের তাঁত শিল্পে যারা আছে তাদের সাথে কথা বলবো, গ্রাম অঞ্চলের কামার কুমার যারা যত আর্টিজান আছে সবার সাথে কথা বলবো। কথা বলে আমাদের একটা পলিসি নির্ধারণ করবো। এই পলিসির মাধ্যমে একদিকে আমাদের সাংস্কৃতিক রিভাইভাল, অন্যদিকে অর্থনীতিতে বিরাট অবদান এটা রাখবে। সুতরাং এটা আমাদের কর্মসূচিতে আছে, কারণ এই পরিবর্তনের সাথে যদি আমরা এগুলো করতে না পারি, এগুলো আর কি জীবনে হবে। পাহাড়ের সব সংস্কৃতি, পাহাড়ের সংস্কৃতি, সমতলের সংস্কৃতি, পাহাড়ের ভাষা, পাহাড়ের ইতিহাস, পাহাড়ের সাংস্কৃতিক চর্চা, জীবনযাপন, এগুলো তো আমাদের সফট পাওয়ার। যে বিশ্বের কতগুলো দেশের আপনি দেখবেন, এটা সফট পাওয়ার। এই সফট পাওয়ারের মাধ্যমে একটা দেশকে কিন্তু বিশ্বে অনেক উচ্চ জায়গায় গেছে।
সবাইকে নিয়ে, সব ধর্ম, সব জাতি, সব সংস্কৃতির লোককে, সবগুলো একটা ইন্টারেস্ট দেশে আছে, দেশের বাইরে আছে। আমরা এই কাজটা করতে যাবো ইনশাআল্লাহ। আপনাদের যে যেখানে আছেন এই ফিল্ডে আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা এগিয়ে আসেন। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কেন এই জায়গায় থাকবে? এখানে অ্যাক্টর আছে, নায়ক বসে আছে, কেন এই জায়গায় থাকবে? কারণ তো নেই। জিয়া রহমান সাহেব অ্যাকচুয়ালি আপনি জানেন এফডিসি কে করেছে? আমার আব্বা করেছে। আমিও জানতাম, আমি কোনোদিন বলবেন না। একদিন আমাদের ওই জব্বার সাহেব আছে ফিল্ম প্রডিউসার, মুখোশ করেছেন উনি একটা ইন্টারভিউতে বলেছেন, আমি শুনে আমার আব্বাকে জিজ্ঞেস করলাম, আপনি তো কোনোদিন বলেন না আপনি এফডিসি করেছেন, আপনার উদ্যোগে হয়েছে। এগুলো বলার কি আছে? কত কিছুই তো জীবনে করেছে, এগুলো তো বলার কিছু না। আমার কথা তো এফডিসি হয়েছে, কিন্তু এফডিসি পরবর্তীতে আপনার কি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ওই জায়গায় নিয়ে যেতে পারে? জিয়া রহমান তো অবশ্যই উনি এগুলোর উন্নয়ন, উনি তো সব ক্ষেত্রেই উনি বাংলাদেশি সংস্কৃতিকে তুলে আনার জন্য আর্টিস্টদেরকে গ্রামগঞ্জ থেকে তুলে আনছেন। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে তো। জিয়া রহমান সাহেব যে কাজটা শুরু করতে আমরা শেষ করতে পারি, আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। সবাইকে ধন্যবাদ।